ফের জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। শিবপুরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বালকের মৃত্যু। জানবো আমাদের প্রতিনিধি সুনীত হালদারের সঙ্গে নিয়ে টেলিফোনে কথা বলে। সুনীত, ঠিক কি হয়েছে, ঘটনাটা কি জানতে পারছো? দেখো ফিরাদিত্য, আজ সন্ধ্যে 6:30 নাগাদ শিবপুরে জিপিআরসি রোডে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বালকের মৃত্যু হয়। 65 বয়স এবং স্থানীয় এলাকারই বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। যেটা স্থানীয় সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, আজ সন্ধ্যে 6:30 নাগাদ সে যখন জমা জল ধরে রাস্তা দিয়ে বাড়ির দিকে ফিরছিল, সেই সময় হঠাৎই সে রাস্তা থেকে একটু সরে যে ফুটপাথ আছে সেখানে ওঠে এবং সেখানে যে ত্রিফলা ল্যাম্প আছে, হাওড়া পুরসভা গঠন করছে, সেই ত্রিফলা ল্যাম্পকে জড়িয়ে ধরে এবং সেখানেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ছিটকে যায় সেখানে, এবং এই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর যায় সঙ্গে সঙ্গে কাছের শিবপুর থানা, সেখান থেকে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং দমকলকে খবর দেওয়া হয়। দমকলেও যারা কর্মী তারাও ঘটনাস্থলে ছুটে আসে এবং সিএসসিকেও খবর দেওয়া হয়। সিএসসির যে মেন লাইন, যেটা পোস্ট থেকে যায় এই ত্রিফলা যে পোস্টগুলোতে, সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয় এবং মৃতদেহকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে হাওড়া জেলা হাসপাতালে। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, যেটা হাওড়া পুরসভা সূত্র থেকে যেটা জানানো হচ্ছে, যে এখানে জমা জল যাতে দ্রুত নেমে যায়, সেই কারণে গতকাল থেকেই এখানে নালা সাফাইয়ের কাজ চলছিল এবং হাওড়া পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন চেয়ারম্যান অরূপ রায় জানিয়েছেন, যখন পুরসভার লোকেরা কর্মীরা কাজ করছিল সেই সময়তেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং কি কারণে এই দুর্ঘটনা ঘটলো সেটা খতিয়ে দেখা হবে এবং এ ব্যাপারে তিনি ইঞ্জিনিয়ারদের নির্দেশ দিয়েছেন তাকে রিপোর্ট দেওয়ার জন্য। এর পাশাপাশি সিএসসির পক্ষ থেকে জানানো হয়েছে যে মেইন যে ল্যাম্প পোস্ট আছে সেখান থেকে কিছুটা দূরে যে ত্রিফলা যে পোস্ট আছে, সেখানেই দুর্ঘটনাটা ঘটে এবং মেন লাইন থেকে যখন তার গেছে সেখানে ত্রিফলা ল্যাম্পের যে পোস্ট, সেখানে কোনো কারণে বিদ্যুতের লিকেজের ঘটনা ঘটে এবং সেইখান থেকেই কিন্তু এই বিদ্যুৎ পৃষ্ঠের ঘটনা ঘটে। কিভাবে বিদ্যুৎ লিকেজ হলো সেই নিয়ে কিন্তু পুরসভাই বলতে পারবে বলে সিএসসি জানিয়েছে। তবে এ ব্যাপারে সিএসসির পক্ষ থেকেও কিন্তু আলাদা করে তদন্ত করে দেখা হচ্ছে। ধন্যবাদ সুনীত। এবার কোচবিহারের দিনহাটায় রাজ্যপালকে গো ব্যাক স্লোগান। দিনহাটা থানার আইসি কে ধমক রাজ্যপালের। बार बार कह रहा हूँ, आईसी कहाँ है? वेयर इज द आईसी? आप आईसी है क्या? क्या हो रहा है? ऐसी व्यवस्था होती है क्या? हमको बोला कुछ बिहार की तरफ जाएगा। आपको बोला कूच बिहार की तरफ जाएगा। आपके पास हर चीज का एक्सक्यूज है, पर आपके पास ये एक्सक्यूज नहीं है कि लॉ एंड ऑर्डर मेंटेन न हो। पायलट ने बोला कुछ बिहार का। गवर्नर के गाड़ी को इस तरीके से रोकना, दिस इज टोटल कोलैप्स ऑफ रूल ऑफ लॉ। मैंने कल्पना भी नहीं की थी इस प्रकार का नंगा नाच हो सकता है। लोगों की आंखों में मैंने डर देखा है पुलिस का। थाने में जाते हुए डरते हैं। घर लूट लिया गया, बेटी की शादी के लिए सामान किया वो लूट लिया गया, घर में मौत हो गई, श्राद्ध का सामान लूट लिया गया, घर के बाद घर को डिस्ट्रॉय कर दिया। और इनका अति उत्साह कि कवेट को इधर जाना था तो भी आपकी पुलिस का फेलियर है। योर पुलिस शुड नो वेयर आई वाज गोइंग। योर पायलट इज लीडिंग मी। রাজ্যপালের এই সফর প্রসঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাবো। এই যে নির্বাচনটা যেটা হলো, সেই নির্বাচনে নরেন্দ্র মোদীর রাজনৈতিক জীবনের সর্বোচ্চ বড় হার। কারণ নরেন্দ্র মোদী নিজেকে প্রজেক্ট করেছিল যে নরেন্দ্র মোদী মানে সমস্ত কিছুর দায়িত্বে রয়েছে। এতবার জীবনে কখনো বোধহয় কোনো প্রাইম মিনিস্টার পশ্চিমবাংলায় আসেনি এবং উনিও বোধহয় কোথাও কোনো রাজ্যে যাননি। তা এই যার জন্য নরেন্দ্র মোদী অ্যান্ড কোম্পানি, যেতে জগদীপ ধনকর হচ্ছেন একজন এমপ্লয়ি সেই কোম্পানি। মাথাভাঙায় বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিককে নিয়ে বিজেপি কর্মীদের বাড়িতে রাজ্যপাল জগদীপ ধনকর। আজকে তিনি দিনহাটা গিয়েছিলেন
গত বৃহস্পতিবার আমাকে যারা মারল, যাদের বিরুদ্ধে আমাকে হত্যার চেষ্টার মামলা হয়েছে, যাদের পুলিশ এখনো ধরতে পারেনি, তাদের বাড়িতে তিনি গেছেন তাদেরকে পরিচিত করবার জন্য। আজকে আমি 7 দিন বাদে হসপিটাল থেকে বেরোলাম, আর সেই অবস্থায় তিনি দিনাটায় গেছেন যারা আমাকে হত্যার চেষ্টা করছিল তাদের বাড়িতে। স্বাভাবিকভাবেই সেখানকার সাধারণ মানুষ তার বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছে। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য তিনি কি বললেন শোনাবো। যারা আক্রান্ত তাদের বিরুদ্ধেই মামলা দেয়া হচ্ছে। মানুষ রাজ্য ছেড়ে ভিন্ন রাজ্যে গিয়ে উদ্বাস্তু হয়েছেন, বিভিন্ন জায়গায় আমফানে যে সাহায্য পেয়েছেন সেই টাকা ফেরত চাওয়া হচ্ছে, ফুড সিকিউরিটির কার্ড নিয়ে নেওয়া হচ্ছে, আয়লা কার্ড নিয়ে নেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি ভাঙচুর করা হচ্ছে, বিভিন্ন জায়গায় স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে নেওয়া হচ্ছে, গ্রামের পর গ্রাম বন্ধ করা হয়েছে, বিভিন্ন জায়গায় দোকানে তালা পড়েছে। রাজ্যপাল তিনি সংবিধানের কাস্টোডিয়ান, তো সেখানে তার উচিত সেখানে তার যাওয়া। আর কোনো সাংবিধানিক প্রধান এবং প্রশাসনিক প্রধানের মধ্যে এই সংঘাত গণতন্ত্রের পক্ষে খুব একটা শুভ ইঙ্গিত বহন করে না। কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাবো। এটা তার বোধই নেই যে করোনা সিচুয়েশনটা কত ভয়াবহ হয়েছে। ভ্যাকসিন পাচ্ছে না দেশের মানুষ, বাংলার মানুষ ভ্যাকসিন পাচ্ছে না। এটা ভয়ভীতির চেহারা গোটা বাংলায় তৈরি হয়েছে। এখানে উনি ওনার প্রিয় সাংসদ, উনি তো মানে বিজেপির সাংসদকে সাথে করে সোফায় বসিয়ে নিয়ে যাওয়া, হেলিকপ্টারে সোফায় বসে, এটা তার অন্যরকম বার্তা বহন করে। উনি যদি ডাইরেক্টলি বিজেপি করতে চান উনি বিজেপির ঝান্ডাটা নিয়ে যেতে পারতেন, কোনো অসুবিধা নেই। নজর রাখছি পরে খবরে। কালই বাংলায় কৃষকদের অ্যাকাউন্টে কেন্দ্রের টাকা, কাল থেকে অ্যাকাউন্টে কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা। জানবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে টেলিফোনে কথা বলে। বিজেন্দ্র, কি জানতে পারছো? তো আগামীকাল দেশের 9 কোটি কৃষকদের অ্যাকাউন্টে যে 8th ইনস্টলমেন্ট রয়েছে কিষাণ সম্মান নিধির 2000 টাকা তাদের অ্যাকাউন্টে যাবে। তবে দেশ জুড়ে এর আগে যে 7টা ইনস্টলমেন্ট রয়েছে বাকি কৃষকরা পাচ্ছিলেন, পশ্চিমবঙ্গের কৃষকদের অ্যাকাউন্টে সে টাকা যাচ্ছিল না, যেহেতু প্রায় 24 লক্ষ কৃষক পিএম কিষানের যে পোর্টাল রয়েছে ওয়েবসাইটে সেখানে তারা অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু তাদের ডেটটা, যেখানে ব্যাংক অ্যাকাউন্ট, আধার নম্বর, তাদের অ্যাড্রেস, সেটা ভেরিফাই হয়ে রাজ্য থেকে আসেনি, তাই তারা অ্যাকাউন্টে পাচ্ছিলেন না। এখন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রায় 7 লাখ থেকে বেশি কৃষকদের অ্যাকাউন্ট ভেরিফাই করে দেওয়া হয়েছে। এই 7 লাখ কৃষক আগামীকাল 11টার সময় তাদের অ্যাকাউন্টে 2000 টাকা ঢুকবে, যেটা হলো ফার্স্ট ইনস্টলমেন্ট পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য, কেন কি তারা এখন অব্দি পাচ্ছিলেন না, তারা এটা ফার্স্ট ইনস্টলমেন্ট তাদের অ্যাকাউন্টে আসবে। এখন অব্দি প্রায় 8টা ইনস্টলমেন্ট দেওয়া হয়েছে। আগামীকাল 9 কোটি কৃষক 19,000 কোটি টাকা যখন প্রধানমন্ত্রী ভার্চুয়াল কনফারেন্স করে রিলিজ করবেন, সেই 9 কোটি কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা যাবে। তবে পশ্চিমবঙ্গ থেকে যারা 24 লাখ অ্যাপ্লাই করেছেন তাদের মধ্যে 7 লাখ কৃষকদের অ্যাকাউন্ট ভেরিফাই এখন অব্দি করা হয়েছে। তাই এপ্রিল থেকে জুলাই মাসের যে ফার্স্ট ইনস্টলমেন্ট রয়েছে 2000 টাকা, সেটা এই কৃষকদের অ্যাকাউন্টে যাবে। এটা মনে রাখতে হবে 6000 টাকা করে কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ সম্মান নিধি প্রত্যেক কৃষকদের অ্যাকাউন্টে বছরে দেয়। 3টে ইনস্টলমেন্ট 2000 টাকা করে যায়। এই একটা ইনস্টলমেন্ট আগামীকাল যেটা যাচ্ছে কৃষকদের কাছে দায়িত্ব, তার মধ্যে প্রথম পশ্চিমবঙ্গের কৃষকরা পাবেন, যার মধ্যে 7 লাখ থেকে বেশি কৃষক রয়েছেন যাদের অ্যাকাউন্ট ভেরিফাই করে নেওয়া হয়েছে, এবং তাদের অ্যাকাউন্টে ফার্স্ট ইনস্টলমেন্ট তাদের জন্য আগামীকাল 2000 টাকা তাদের অ্যাকাউন্টে যাবে। এটা কৃষি মন্ত্রক সূত্র থেকে আমরা জানতে পারছি। প্রধানমন্ত্রী 11টার সময় ভার্চুয়াল কনফারেন্স করবেন, তিনি কিছু কৃষকদের সঙ্গে ভার্চুয়ালি কথাও বলতে পারেন। ধন্যবাদ বিজেন্দ্র। মুর্শিদাবাদ এবার কংগ্রেস শূন্য, গড় রক্ষায় ব্যর্থ। ভোটের আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে আসা মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন আস্থা ভোটের আগেই জেলা পরিষদের শীর্ষ পদ থেকে ইস্তফা দিলেন তিনি। উল্লসিত তৃণমূল শিবির। বিধানসভা ভোটে তৃতীয়, ঝুলছিল আস্থা ভোটের খাড়া। সেই চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার আগেই মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে ইস্তফা দিলেন মোশাররফ হোসেন। বিধানসভা ভোটে মুর্শিদাবাদে 18টি আসনে জেতার পর জেলা পরিষদের সভাধিপতি সহ 11 জন সদস্যের বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ তোলে তৃণমূল। ভোটের আগে কংগ্রেসে যোগ দেওয়া মোশাররফ হোসেনের বিরুদ্ধে আনা হয় অনাস্থা প্রস্তাব। ইতিমধ্যে একজন জেলা পরিষদের সদস্য যে কংগ্রেসে যোগদান করেছিল, আরো 3 জনের সদস্যপদ খারিজের জন্য মামলা ঝুলছে। জেলা পরিষদের সভাধিপতি যে দলবিরোধী কার্যকলাপ করেছে তার জন্য তাকে ইতিমধ্যে আমরা বহিষ্কার করছি। এবার তাকে আমরা সভাধিপতির পদ থেকে তাকে ওখান থেকে হটিয়ে দেব এবং আগামী দিনে তার সদস্য পদ খারিজ করার জন্য যা যা করার আমরা করব। 24শে মে আস্থা ভোটের আগেই বুধবার জেলা সভাধিপতির পদ থেকে ইস্তফা দেন মোশাররফ। সারা মুর্শিদাবাদ জেলায় আমরা যারা কংগ্রেসের টিকিটে লড়াই করেছি নির্বাচনে, মানুষের রায় হারজিত থাকতে পারে, কিন্তু পরাজিতর মধ্যে দিয়ে আমরা মনে করি নীতি নৈতিকতার ক্ষেত্রে মুর্শিদাবাদ জেলায়
কংগ্রেসের হয়ে সভাধিপতি পদে থাকা আমার উচিত নয়। মুর্শিদাবাদ জেলা পরিষদের মোট আসন 70। 2018 পঞ্চায়েত নির্বাচনে 69টি আসনে জয়ী হয় তৃণমূল, একটিতে জয়ী কংগ্রেস। এক জেলা পরিষদ সদস্যের মৃত্যুর পর তৃণমূলের প্রতিনিধির সংখ্যা কমে হয় 68। তৃণমূলের তরফে জেলা পরিষদের সভাধিপতি হন মোশাররফ হোসেন, কিন্তু বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফেরেন তিনি। খোদ তৃণমূলের জেলা সভাপতির গড় নওদা থেকে বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন মোশাররফ, কিন্তু ভোটে তৃতীয় স্থান পেয়েছেন তিনি। মুর্শিদাবাদে কংগ্রেসের মার্কশিট শূন্য। করোনা আক্রান্ত ওই দুই সংযুক্ত মোর্চার প্রার্থীর মৃত্যুর পর জঙ্গিপুর ও শামশেরগঞ্জে বিধানসভা নির্বাচন বাকি। বিধানসভায় প্রতিনিধিত্বের ডেডলক কি ভাঙতে পারবে কংগ্রেস? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। রাজীব চৌধুরী, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। এই মুহূর্তে সরাসরি চলে যাব সাংবাদিকদের মুখোমুখি রাজ্যপাল জগদীপ ধনখড়। वातावरण था तो मैंने मेरे शपथ को ध्यान में रखते हुए कि ये मेरा दायित्व है कि प्रांत में मैं कॉन्स्टिट्यूशन को प्रिजर्व करूं, प्रोटेक्ट करूं, डिफेंड करूं और जनता की सेवा करूं। ये भारत के संविधान के अनुच्छेद 159 में लिखा है और 30 जुलाई 2019 को ये मेरी शपथ है। जब मैंने ये कहा कि मैं राज्य के ऑल अफेक्टेड एरियाज में जाऊंगा जहां वायलेंस हुआ है, जहां लोग पीड़ित रहे हैं, और राज्य सरकार को इसकी सूचना दे दी, तो माननीय मुख्यमंत्री का एक पत्र आया। उसमें उन्होंने कहा कि राज्यपाल बिना सरकार की इजाजत के नहीं जा सकता। मैं दंग रह गया, मैं आश्चर्यचकित रह गया। हम कौन सी दुनिया में रह रहे हैं? क्या एक प्रशासनिक आदेश जिसके न तो सर है न कोई टांग है, जिसका न कोई विधिक आधार है, वो बाबा साहेब अंबेडकर के बनाए हुए संविधान को गड्ढे में डाल सकता है? मैंने मुख्यमंत्री जी को लिखा, आपका सोच गलत है, अनकॉन्स्टिट्यूशनल है। आपकी शपथ यह है कि आप संविधान की मर्यादा में काम करेंगे। और मैंने मेरी यात्रा शुरुआत कर दी। मैंने जानकारी ली थी कि राज्य के हालात कितने भयावह हैं, कितने चिंताजनक हैं, और यहां आकर जो मैंने देखा मैं गलत था। जो सोचा था उसे कई गुना ज्यादा चिंता स्थिति है।